মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, হয়তো বলতে পারবে না এটা কোথাকার ছবি, কারণ এটা ইন্ডিয়ার কোনো জায়গার ছবি নয়। দিস ইজ আ ফেমাস লেক, ইট ইজ কল্ড ক্রিস্টাল লেক। ইউরোপের কোনো একটা দেশের ছবি এটা। তবে আমাদের দেশেও এরকম রঙিন ছবি অনেক দেখা যায়। মানে এইটা আমি সিলেক্ট করলাম কারণ এখানে কালার কন্ট্রাস্ট বা কম্বিনেশনটা আমার একটু মানে বেশি ভাইব্রেন্ট লাগলো সেই জন্য। কিন্তু ব্যাপার হচ্ছে যে এরকম মানে রঙের খেলা আমাদের প্রকৃতিতে অজস্র আছে। তো আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে দ্য কালার্স অফ লাইফ। অনেক রকম রঙিন জিনিস আমরা আমাদের চারপাশে সবসময়ই দেখি, যার জন্য আমাদের মানে নেচার ইজ সো বিউটিফুল বিকজ দ্য কালার কম্বিনেশন ইজ সো ব্রাইট, সো ভাইব্রেন্ট। যখনই আমরা নীল আকাশের দিকে তাকিয়ে থাকি আমাদের মনটা অন্যরকম হয়ে যায়, বা সবুজ গাছপালার দিকে যখন আমরা তাকিয়ে থাকি তখন আমাদের মানে মন খারাপ থাকলেও মনটা ভালো হয়ে যায়। তো এখানে যেমন দেখতে পাচ্ছি একটা বাবলের মধ্যে মানে কিছুই না, সাবান থেকে স্নান করার সময় বা সাবান দিয়ে যখন আমরা হাত ধুই তখনই অনেক বাবল ইজিলি ক্রিয়েট করা যায়। সেই বাবলের মধ্যেও আমরা দেখি নানান রকম কালার, এবং সেটা কিন্তু ইট ইজ নট বিকজ অফ পিগমেন্টেশন। মানে একটা বাবল অ্যাকচুয়ালি একটা ট্রান্সপারেন্ট জিনিস, এবং ইট ইজ আ সোপ ফিল্ম, ইট ইজ এ লেয়ার অফ সোপ মিক্সড উইথ ওয়াটার। কিন্তু তার উপরে যখন আলো পড়ে, আলো যখন ঠিকরে বেরোয় সেখান থেকে, তখন সেটা কিন্তু ইট ক্রিয়েটস আ লট অফ কালার্স। প্রজাপতি, বাটারফ্লাই আর আওয়ার অল টাইম ফেভারিট। কিন্তু এই যে প্রজাপতির যে রঙের এত বৈচিত্র্য, সেটা নিয়ে কি আমরা কখনো ভেবেছি যে কেন বাটারফ্লাই এত কালারফুল, কেন এখানে রঙের এই রকম কম্বিনেশন আছে, কেন কি করে নেচার তাকে এত ভাইব্রেন্ট বানালো? এর পেছনে লজিকটা গিরগিটি মুহূর্তে মুহূর্তে নিজের রং পাল্টে নেয় কি করে? এই রঙের খেলাগুলোর পেছনে কি আছে? তারপর মনে করো এখানে যেমন একটা ছবি আছে, ছবিটা দেখে কি তোমরা বলতে পারবে যে কিসের ছবি এটা, বা হাউ টু ক্রিয়েট দিস টাইপ অফ পিকচার? এই যে একটা সুন্দর প্যাটার্ন, দ্য অ্যান্সার ইজ দিস। একটা খুবই পাতি জিনিস সবার বাড়িতেই থাকে, একটা ব্লেডের উপর যদি আমরা লেজার লাইট ফেলি একটা দেওয়ালের উপর, তাহলেই কিন্তু আমরা এই সুন্দর ছবিটা দেখতে পাবো। খুবই আশ্চর্য নয় কি? সিডি আমরা সকলেই ইউজ করেছি। সিডির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস আমরা সবাই দেখেছি, যে সিডির অরিজিনাল কালারের মধ্যে কোনো ইন্টারেস্টিং ব্যাপার নেই, কিন্তু যখনই তার উপরে লাইট পড়ে তখন আমরা দেখি যে সিডি বিকামস কালারফুল, এবং বিভিন্ন দিক থেকে সিডির উপর তাকালে বিভিন্ন রকমের কালার কম্বিনেশন দেখতে পাওয়া যায়। তাহলে যেই জিনিসগুলোকে খুবই মানে ডেইলি লাইফে ইউজ করি, খুবই পাতি জিনিস বলে মনে হয়, সেগুলোর মধ্যেও কিন্তু নানান রকম বর্ণচ্ছটা। So life is basically colorful, and the main question is এই রঙের পেছনে ফিজিক্সের গল্পটা কীরকম, কেন এত রঙ? প্রথমেই বলি যে রঙের পেছনে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে পিগমেন্ট। এটা তো আমরা জানি সকলেই, কোন কালারের পিগমেন্ট আমাদের স্কিনে আছে, বা কোন কালারের কোনো পার্টিকেল কোথাও আছে, মানে একটা রেড পার্টিকেল, সেটাকে আমরা সবসময় রেড দেখব। একটা সবুজ গাছের পাতা, সেটাকে আমরা সবসময় সবুজ দেখব। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ফিজিক্স এমন একটা রোল প্লে করে, মানে ফিজিক্সের লগুলো এমন একটা রোল প্লে করে, যার জন্য দেখা যায় যে একটা বস্তুর অরিজিনাল কালারের মধ্যেও প্রচুর ভ্যারাইটি সৃষ্টি হয়, এবং একটা অবজেক্টের আমরা কি কালার দেখব সেটা অনেক সময় অবজেক্টের স্ট্রাকচারের উপরেও ডিপেন্ড করে। মানে শুনতে যতই উদ্ভট লাগুক না কেন, মানে অবজেক্টের অরিজিনাল কালারটাই শুধু
যে ইম্পর্টেন্ট তা নয়, অবজেক্টের স্ট্রাকচারটা কেমন তার উপরে কিন্তু অবজেক্টের কালারটা কেমন সেটা ডিপেন্ড করবে। কীরকমভাবে? মনে করা যাক এইটা একটা অবজেক্ট, এবার কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে একটা লাইট বেরোচ্ছে, দিস ইজ আ ওয়েভ। আচ্ছা, এবার সেই লাইটের মধ্যে মানে হোয়াইট লাইট বেরোচ্ছে, তাহলে তার মধ্যে রেড লাইটও আছে, আবার ব্লু লাইটও আছে। তো ধরা যাক যে হোয়াইট লাইটটা এসে বেরোচ্ছে এবং তার মধ্যে রেড লাইটের ওয়েভটা আমরা স্ক্রিনে দেখিয়েছি। সেই ওয়েভের ডিস্টারবেন্সটা ইজ গিভেন বাই আর। এবার অবজেক্টের অন্য আরেকটা পয়েন্ট, সেখান থেকেও হোয়াইট লাইটটা বেরোচ্ছে, আমরা শুধুমাত্র রেড লাইটটা দেখিয়েছি। প্রশ্ন হলো, দুটো আলাদা পয়েন্ট থেকে লাইটটা এসেছে, যদি উপরের পয়েন্ট থেকে আসা লাইটের ডিস্টারবেন্স ক্যাপিটাল আর হয়, তাহলে নিচের পয়েন্ট থেকে আসা লাইটের জন্য ডিস্টারবেন্সটা কত হবে? ছবি থেকেও আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টারবেন্সটা একটু চেঞ্জ হয়ে গেছে, একটা ফেজ শিফট আছে, এবং এটা হবেই, একটা সামান্য ফেজ শিফট থাকবে দুটো ডিস্টারবেন্সের মধ্যে। তো সেই ফেজ শিফটের অ্যামাউন্টটা কত, কিসের উপর ডিপেন্ড করবে? এটা পাথ ডিফারেন্সের উপর ডিপেন্ড করবে। সো হিয়ার আওয়ার পাথ ডিফারেন্স ইজ এক্স, সাপোজ দ্য পাথ ডিফারেন্স ইজ এক্স। তাহলে ন্যাচারালি তোমরা ওয়েভের থিওরি থেকে জানো যে পাথ ডিফারেন্স এক্স হলে ওয়েভ ডিস্টারবেন্স বিকামস ক্যাপিটাল আর টাইমস ই টু দ্য পাওয়ার আই কে এক্স, যেখানে কে ইজ ইকুয়াল টু 2 বাই ল্যামডা অফ রেড লাইটের ওয়েভলেন্থ দিয়ে 2 কে ডিভাইড করলে যে পাবো কে। তাহলে এক্স যদি পাথ ডিফারেন্স হয়, তাহলে একটা লাইটের ওয়েভের ডিস্টারবেন্স আর হলে অন্যটা ডিস্টারবেন্স হবে আর টাইমস ই টু দ্য পাওয়ার আই কে এক্স। এইবার ওই একই হোয়াইট লাইটের মধ্যে ব্লু লাইটও ছিল। ব্লু লাইটের জন্য যদি আমরা সিচুয়েশনটা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে যদি উপরেরটার জন্য ডিস্টারবেন্স ক্যাপিটাল আর হয়ে থাকে, তাহলে নিচেরটার জন্য ডিস্টারবেন্স হবে ক্যাপিটাল আর ই টু দ্য পাওয়ার আই কে ড্যাশ এক্স। এক্সটা সেম, কেননা পাথ ডিফারেন্স ইজ এক্স, কিন্তু যেহেতু ওয়েভ লেন্থ পাল্টে গেছে, দিস ইজ ব্লু লাইট, সুতরাং আমার ওয়েভ ভেক্টর কেটা চেঞ্জ হয়ে গেছে, ফলে এখানে এটা হয়ে গেছে ক্যাপিটাল আর টাইমস ই টু দ্য পাওয়ার আই কে ড্যাশ এক্স, যেখানে কে ড্যাশ ইজ 2 বাই ল্যামডা অফ ব্লু লাইট। সুতরাং ফেজ শিফট ইজ ডিফারেন্ট ফর রেড লাইট অ্যান্ড ব্লু লাইট। রেড লাইটের জন্য ইট ইজ ই টু দ্য পাওয়ার আই কে এক্স, অ্যান্ড ব্লু লাইটের জন্য ই টু দ্য পাওয়ার আই কে ড্যাশ এক্স। ফলে এমনটা হতেই পারে যে যদি রেড লাইটের জন্য ওরা অলমোস্ট ইন ফেজ, মানে ফেজ ডিফারেন্সটা খুব বেশি নয়, কিন্তু ব্লু লাইটের জন্য হয়তো এরা হয়ে গেল টোটালি আউট অফ ফেজ, মানে এমনটা হতেই পারে। তাহলে যদি রেড লাইটের জন্য ওদের ফেজ শিফটটা খুব বেশি না হয়, রেড লাইটের জন্য যদি ওরা ইন ফেজ হয়, তাহলে অবভিয়াসলি সুপারপজিশনের জন্য ইট উইল বি কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, সুতরাং রেড লাইট উইল এক্সিস্ট। হোয়ারএস ব্লু লাইট যেহেতু ফেজ ডিফারেন্সটা এমন হয়ে গেছে যে ওরা আউট অফ ফেজ হয়ে গেছে, তাহলে ফর ব্লু লাইট দেয়ার ইজ ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স, সো upon superposition they cancel out each other, so there is no blue light. So at this particular point আমি যদি এইখানে আমার চোখটাকে রাখি, তাহলে I will see only a red spot, because there is constructive interference for red but destructive interference for blue. Now তাহলে এটা তো গেল একটা নির্দিষ্ট পয়েন্টের জন্য। এবার what if I consider another point? সেই পয়েন্টের ক্ষেত্রে কিটা চেঞ্জ হবে? অবভিয়াসলি পাথ ডিফারেন্সটা চেঞ্জ হবে, the path difference y। এই নতুন স্পটের জন্য আমরা পাথ ডিফারেন্স y ধরলাম, তাহলে এই নতুন স্পটে, তাহলে পুরনো স্পটের ক্ষেত্রে there is constructive interference for red, capital R plus capital R e to the power I k x, destructive interference for blue, capital R plus capital R e to the power I k dash x.
আচ্ছা, অন্য স্পটটার জন্য এমন হতে পারে, যেহেতু আমার পাথ ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য এমন হতেই পারে যে সেখানে হয়তো ব্লু লাইটের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হলো এবং ক্যাপিটাল আর প্লাস ক্যাপিটাল আর ই টু দ্য পাওয়ার আই কে ড্যাশ ওয়াই হলো। ফর ব্লু লাইট ইট ইজ কে ড্যাশ, সো ই টু দ্য পাওয়ার আই কে ড্যাশ ওয়াই। আর রেড লাইটের জন্য এটা হবে আর প্লাস আর ই টু দ্য পাওয়ার আই কে ওয়াই। তো জাস্ট উদাহরণ হিসেবেই বলছি, যেমন হতেই পারে যে এই নতুন স্পটটার ক্ষেত্রে হয়তো ব্লু লাইটের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে আর রেড লাইটের জন্য ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হয়েছে। তাহলে পাথ ডিফারেন্স ডিপেন্ডস অন টু থিংস, ওয়ান ইজ কে অ্যান্ড দ্য আদার ইজ the condition of interference or the situation of interference depends on two things. One is the path difference x or y, and the second is the wave vector k or k dash. তাহলে kx, k dash x, ky, k dash y ইত্যাদি এদের ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে ইন্টারফিয়ারেন্সটা কনস্ট্রাকটিভ হলো না ডিস্ট্রাকটিভ হলো, এবং ফলে ব্যাপারটা আদৌ আউট অফ ফেজ হবে নাকি ইন ফেজ হবে। তাহলে একটা অদ্ভুত ব্যাপার আমরা এখানে দেখতে পাচ্ছি, অবজেক্টের কালার কি সেটা এখানে আদৌ কোনো ম্যাটারই করছে না, অবজেক্ট থেকে কি লাইট আসছে সেটাও এখানে বিশাল কিছু ম্যাটার করছে না। আমি ধরি, যদি এমনও ধরে নিই যে অবজেক্টটা পুরো টোটালি হোয়াইট, তাহলে সেখান থেকে হোয়াইট লাইট আসছে রিফ্লেক্টেড হয়ে, অথচ কোন পয়েন্টে আমি চোখটা রেখেছি এবং কোন ওয়েভলেন্থ কোথায় ক্যান্সেল আউট হচ্ছে বা ক্যান্সেল আউট হচ্ছে না তার উপর ডিপেন্ড করে এক একটা পয়েন্টে আমি এক এক রকম কালার দেখতে পাচ্ছি। So entire thing is controlled by superposition of wave of light waves, because light is electromagnetic wave. এখন তাহলে সমস্যা হচ্ছে যে কি ধরনের স্ট্রাকচার এক্ষেত্রে ইম্পর্টেন্ট, মানে সমস্ত অবজেক্টের ক্ষেত্রে তো এরকম হয় না, এমন অনেক বস্তুই আছে যেটাকে যেদিক থেকে দেখা হোক না কেন তার কালার একই রকম লাগে। এইখানেই আমাদেরকে বুঝতে হবে যে কোন ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে এই ম্যাজিকের মতো জিনিসটা ঘটবে, যে এক একটা জায়গায় চোখ রাখলে আমি তার এক এক রকম কালার দেখতে পাবো। তাহলে এখন নাও উইল হ্যাভ টু স্টাডি হাউ দ্য স্ট্রাকচার অফ অ্যান অবজেক্ট ইজ ইম্পর্টেন্ট অ্যাট অল, সো দ্যাট দ্য ম্যাজিক অফ কালার হ্যাপেন্স। So coming back to our wonders, if we try to give a little bit of clue that why they are so wonderful at all. এই যেমন এই বাবলটা, এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা থিন ফিল্ম অফ সোপ অ্যান্ড ওয়াটার। তাহলে লাইট যখন এর উপরে এসে পড়ছে তখন কি হয়, থিন ফিল্ম তো তার দুটো সারফেস আছে, একটা আপার একটা লোয়ার। আপার সারফেস থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে একবার, লোয়ার সারফেস থেকে লাইট রিফ্লেক্ট হচ্ছে একবার। এই দুটো রিফ্লেক্টেড লাইট দে সুপারপোজ অন ইচ আদার অ্যান্ড দেয়ার ইজ ইন্টারফিয়ারেন্স। এই ইন্টারফিয়ারেন্সটা বাদিকের ছবিতে দেখতে পাচ্ছি, দুটো রিফ্লেক্টেড ওয়েভ তারা ইন ফেজ হবে না আউট অফ ফেজ হবে তার উপর, এবং কোন ওয়েভলেন্থের জন্য কেমন হবে তার উপর কিন্তু ডিপেন্ড করছে যে আমি ফিল্মের কালারটা ঠিক কীরকম দেখতে পাবো। ঠিক এর আগের এই অবজেক্টের ক্ষেত্রে যেমন বললাম যে কোনো একটা পয়েন্ট থেকে আমি একটা অবজেক্টকে দেখছি, যেই পয়েন্ট থেকে আমি অবজেক্টকে দেখছি সেই পয়েন্টে রেড লাইটের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে না ব্লু লাইটের জন্য কনস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, বাকিগুলোর জন্য কি ডিস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স হচ্ছে, তার উপরেই কিন্তু ডিপেন্ড করছে যে আমি কি কালারটা দেখতে পাবো। এইবার থিন ফিল্মের ক্ষেত্রে দেখানো যায় যে ইন্টারফিয়ারেন্সটা কী ধরনের হবে সেটা ফিল্মের থিকনেসের উপরেও ডিপেন্ড করে। তার জন্য ডান দিকের ছবিতে আমরা দেখছি যে থিন, যেখানটায় ফিল্মের থিকনেসটা কম আছে সেখানে ম্যাজেন্টা কালার দেখা যাচ্ছে, যেখানে থিকনেসটা একটু বেড়ে গেছে সেখানে ব্লু কালার দেখা যাচ্ছে। তাহলে পুরো ব্যাপারটাই ডিপেন্ড করছে যে ইন্টারফিয়ারেন্সটা কেমন হচ্ছে, পাথ ডিফারেন্সটা কত হচ্ছে। এবং থিন ফিল্মের ক্ষেত্রে দেখানো যায় যে পাথ ডিফারেন্সটা ফিল্মের থিকনেসের উপরেও ডিপেন্ড করে।
তাহলে পুরোটাই একটা পাথ ডিফারেন্সের খেলা, এবং ওয়েভগুলো একে অন্যকে ক্যান্সেল আউট করবে নাকি আরও জোরদার করবে সেটার খেলা। দিস ইজ কল্ড থিন ফিল্ম ইন্টারফিয়ারেন্স অর ইন্টারফিয়ারেন্স বাই ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট আমরা অলরেডি পড়েছি, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড আমরা এখনো পড়িনি। তো এখানে অ্যামপ্লিটিউডটাই দুভাগে ভাগ হচ্ছে, একটা পার্ট উপর থেকে রিফ্লেক্টেড হচ্ছে, অ্যামপ্লিটিউডটা ভাগ হয়েছে, অন্য পার্টটা ভেতরে ঢুকে আসছে, আবার রিফ্লেক্টেড হচ্ছে, তাহলে সেখানে অ্যামপ্লিটিউড আবার ভাগ হচ্ছে। সো অ্যামপ্লিটিউড ইজ গেটিং ডিভাইডেড, একবার আপার সারফেস থেকে রিফ্লেকশন হচ্ছে আর বাকি পোর্শনটা ভেতরে ঢুকে এসে রিফ্লেক্টেড হচ্ছে। সো অ্যামপ্লিটিউড ইজ ডিভাইডেড অ্যান্ড দিস ইজ interference by division of amplitude. So wavefront is remaining same, there is no division of wavefront. Next কি ছিল আমাদের, একটা ব্লেড ছিল, ব্লেডের প্যাটার্ন। সেখানে তার মানে কি হচ্ছে যে ব্লেডটা তো একটা বাধা, একটা অবস্ট্যাকল। এবার ব্লেডের উপরে লাইট এসে পড়ছে, সেই লাইটটা এবার নর্মালি আমরা কি এক্সপেক্ট করি যে একটা ছায়া সৃষ্টি হবে ব্লেডের, কিন্তু দেখা যাচ্ছে যে ছায়া সৃষ্টি হচ্ছে না, ছায়ার বদলে একটা আলো ছায়ার একটা প্যাটার্ন সৃষ্টি হচ্ছে। দিস এফেক্ট ইজ কল্ড ডিফ্র্যাকশন অফ লাইট। এবং ডিফ্র্যাকশনের একটা ইম্পর্ট্যান্ট প্রপার্টি হচ্ছে, বা প্রপার্টি বলাটা ভুল, মানে ডিফ্র্যাকশনের একটা স্পেশালিটি হচ্ছে এটাই যে যেখানটায় ছায়া থাকার কথা তার মধ্যেও একটুখানি আলো থাকে। সো লাইট bends around an obstacle. This particular type of diffraction is called Fresnel diffraction, where either the source or the screen or both are at a finite distance. দুটোর মধ্যে যে কোনো একটা কিংবা দুটোই ফাইনাইট ডিস্টেন্সে আছে। এখানে ছবিতেও আমরা দেখছি যে আমাদের সোর্সটা অনেক দূরে, কেননা প্লেন ওয়েভ ফ্রন্ট জেনারেটেড হয়েছে সেখান থেকে, কিন্তু স্ক্রিনটা অতটাও দূরে না, স্ক্রিনটা কিন্তু কাছেই আছে। সো দিস ইজ Fresnel diffraction. Now coming back to the butterfly, to the compact disc and to the chameleon or গিরগিটি। বাটারফ্লাইকে যদি খুব কাছ থেকে দেখা হয় তাহলে দেখা যাবে বাটারফ্লাইয়ের মধ্যে অসংখ্য খাঁজ কাটা আছে। অবশ্য সব ধরনের বাটারফ্লাইয়ের ক্ষেত্রে এটা নয়, কিছু কিছু নির্দিষ্ট বাটারফ্লাই আছে which are called morph butterflies। সেই যে খাঁজ কাটা আছে ওই খাঁজগুলোর মধ্যেই আসল গল্প। সেখানে যে ব্যাপারটা হয়, ব্যাপারটা খুবই অদ্ভুত একটা ব্যাপার। সেখানেও মানে বিভিন্ন খাঁজ থেকে লাইট রিফ্লেক্টেড হয়, লাইট এসে পড়ে, এসে লাইট রিফ্লেক্টেড হলো, বিভিন্ন খাঁজ থেকে লাইট রিফ্লেক্টেড হয়, আমাদের চোখে এসে পৌঁছায়। একটা পাথ ডিফারেন্সের গল্প আছে, যেটা আমরা বাঁদিকের ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে অনেকগুলো খাঁজের মধ্যে দিয়ে যখন লাইট পাস করছে তখন কিন্তু বিভিন্ন খাঁজের জন্য যে বিভিন্ন লাইট তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স কাজ করছে, এবং তারা যখন আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে তখন এক একটা কালারের লাইটের জন্য এক এক রকম পাথ ডিফারেন্স এবং একটা ইন্টারফারেন্স হচ্ছে। কনস্ট্রাকটিভ হতে পারে, কারোর জন্য ডিস্ট্রাকটিভ হতে পারে, তার উপর ডিপেন্ড করে আমাদের চোখ একটা কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছে। উই আর গেটিং আ রেনবো and different sets of rainbows. This is called Fraunhofer diffraction. এটার বৈশিষ্ট্য হচ্ছে যে সোর্স এবং স্ক্রিন both are at infinite distances. এবার একটা জিনিস একটুখানি অদ্ভুত লাগতে পারে যে সূর্য থেকে আলো আসছে, মানলাম ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আলো আসছে, কিন্তু চোখটা তো এখানেই আছে আমার কাছেই, মানে প্রজাপতির কাছেই আমার চোখ, তাহলে স্ক্রিন কি করে ইনফাইনাইট ডিস্টেন্সে চলে গেল? কিন্তু স্ক্রিন ইনফাইনাইট ডিস্টেন্সে যেতেই পারে, কেননা চোখ মানে তো চোখ নয়, চোখের সামনে একটা লেন্স আছে, এবং সেই লেন্সটা কি করে,
এই যে লাইটগুলো আসছে বাটারফ্লাই থেকে, সেই লেন্সটা ওদেরকে প্যারালাল রেতে কনভার্ট করে আমাদের রেটিনাতে ইমেজ ক্রিয়েট করে। সো এফেক্টিভলি the screen becomes at infinite distance because the light rays are made parallel by the lens of the eye. তো এই ধরনের this class of diffraction is called Fraunhofer diffraction, and this same phenomena is responsible for the colorful appearance of the compact disc. compact ডিস্কেও খুব কাছ থেকে দেখলে সেখানে ওই ধরনের খাঁজ দেখা যাবে, রেগুলার খাঁজ, রেগুলারিটি থাকতে হবে খাঁজের মধ্যে। রেগুলারিটি ব্যাপারটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ক্যামেলিয়ান, গিরগিটি, উত্তেজিত হলে একরকম কালার, উত্তেজিত না হলে অন্যরকম কালার। গিরগিটি রং বদলায়। গিরগিটিকে যদি একটু ভালো করে ভেতরে গিয়ে স্টাডি করি তাহলে দেখা যাবে ওর মধ্যে বিভিন্ন there are arrays of nanocrystals. Nanocrystals means very very little crystal. Nano means 10 to the power minus 9. So 1 nanometer is 10 to the power minus 9 meter. Okay. So there are rows of nanocrystals. And এগুলোকে আমরা খাঁজের মতন বলে ভাবতেই পারি। দেখা যাচ্ছে যে গিরগিটি যখন রিল্যাক্স থাকে তখন সেই খাঁজগুলো খুব কাছাকাছি থাকে, সরু সরু খাঁজ। যখন এক্সাইটেড হয় তখন খাঁজগুলো কেমন চওড়া চওড়া হয়ে গেছে, দূরে দূরে সরে গেছে। আর এই খাঁজগুলো দে আর রেসপন্সিবল ফর দ্য কালারিংস, দ্য ডিফারেন্ট কালার অফ দ্য ক্যামেলিয়ান। শুধু খাঁজগুলোই অবশ্য এখানে ইম্পর্ট্যান্ট এমন নয়, এই যে ন্যানো ক্রিস্টাল, এই ক্রিস্টালগুলো যে খুব ছোট সাইজের, সেই সাইজটাও যদিও এখানে they are playing a very important role here. Yes. Now to start with the butterfly, the compact disc and the chameleons. বাকিগুলো আমরা একটু পরেই না হয় দেখব। তার মানে we want to start our story with the story of Fraunhofer diffraction. So this is how it goes. So diffraction, it can be classified into two categories, Fresnel and Fraunhofer. And in Fraunhofer we can see three different steps of studying the diffraction. First, single slit, একটাই খাঁজ. Next, double slit, দুটো খাঁজ. And third or final step is multiple slit or n number of খাঁজ. So, single slit. একটা স্লিট আছে, তার উইথ চওড়াটা হচ্ছে স্মল এ, ওর সেন্টার থেকে লাইট একটা পার্টিকুলার পয়েন্টে এসে পৌঁছেছে, ধরি সেই ওয়েভ ডিস্টারবেন্সটা হচ্ছে ক্যাপিটাল আর। এবার তার থেকে কিছুটা উপরে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা জেড অবভিয়াসলি, কারণ ভার্টিক্যালটা জেড অ্যাক্সিস, অরিজিনটা ওখানে নেওয়া হয়েছে। তাহলে অরিজিন থেকে যে লাইটটা এসে পৌঁছেছে তার ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি, দ্য ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট পি ইজ ক্যাপিটাল আর, এবং পাথ ডিফারেন্স ইজ জেড সাইন থিটা। ছবি থেকে পরিষ্কার, জিওমেট্রিক্যাল ফিগার। তো জাস্ট আগে যেটা ডিসকাস করছিলাম যে পাথ ডিফারেন্স দুটো লাইটের মধ্যে যদি জেড সাইন থিটা হয় তাহলে একটা ডিস্টারবেন্স আর হলে অন্য ডিস্টারবেন্সটা হবে আর ই টু দ্য পাওয়ার আই কে জেড সাইন থিটা। এটা সিঙ্গেল স্লিটের জন্য। নাও ইফ দেয়ার ইজ ডাবল স্লিট, মনে করা যাক যে ডাবল স্লিটের একটা স্লিটের উইথ হচ্ছে স্মল এ আর দুটো স্লিটের মধ্যে গ্যাপ হচ্ছে স্মল ডি। দুটো স্লিটের মধ্যে গ্যাপ, ঠিক আছে, লক্ষণীয়। স্মল ডিটা কিন্তু মানে মাঝের যে ওপেক অংশটা, মানে মাঝের যে অস্বচ্ছ অংশটা, মানে যে বাধাটা, সেইটা ডি না কিন্তু, ঠিক আছে। ছবিটা একটু ভালো করে লক্ষ্য করো, স্লিটের চওড়াটা হচ্ছে স্মল এ আর দুটো স্লিটের মধ্যে গ্যাপটা হচ্ছে স্মল ডি। বেশ,
যাই হোক, তো এখানেও তো সেই একই স্টোরি, তবে আমরা অরিজিনটা এখানে একদম নিচের স্লিটের একদম নিচের পার্টটাকে নিয়েছি, তো সেখান থেকেও লাইট এসে পৌঁছাচ্ছে। যদি ক্যাপিটাল আর হয় ডিস্টারবেন্স, তাহলে তার উপরে জেড হাইট থেকে যে লাইটটা আসবে তার ক্ষেত্রে ডিস্টারবেন্স হবে আর ই টু দ্য পাওয়ার আই কে জেড সাইন থিটা, বিকজ দ্য পাথ ডিফারেন্স ইজ জেড সাইন থিটা। এবার যদি দুয়েরও বেশি স্লিট নিই, তাহলে কি হবে, 0 থেকে এ অবধি লাইট প্রেজেন্ট, আবার ডি থেকে ডি প্লাস এ অবধি লাইট প্রেজেন্ট, আবার 2D থেকে 2D প্লাস এ পর্যন্ত লাইট প্রেজেন্ট। পয়েন্ট টু বি নোটেড হলো, 3টে স্লিট আছে এবং ফাইনাল স্লিটের ক্ষেত্রে লিমিটটা 2D থেকে 2D প্লাস এ। দুটো স্লিট হলে লিমিট ডি থেকে ডি প্লাস এ, 3টে স্লিট হলে লাস্ট স্লিটের ক্ষেত্রে, 3টে স্লিট হলে লাস্ট স্লিটের ক্ষেত্রে 2D থেকে 2D প্লাস এ। প্রশ্ন হলো বা অ্যাসাইনমেন্ট হলো, ক্যালকুলেট দ্য টোটাল ডিস্টারবেন্স অ্যাট পয়েন্ট বি ফার্স্ট। নেক্সট কাজ কি, টোটাল ডিস্টারবেন্স পেয়ে গেলে তার ইন্টেন্সিটি বার করা। ইন্টেন্সিটিটা কিছু নেই, টোটাল ডিস্টারবেন্স যদি ওয়াই হয় তাহলে ইন্টেন্সিটি হবে ওয়াই ইন্টু ওয়াই স্টার, কমপ্লেক্স কনজুগেটটা নিতে হবে। তো ইন্টেন্সিটি ইজ বেসিক্যালি মড স্কোয়ার অফ দ্য টোটাল ডিস্টারবেন্স। ইন্টেন্সিটি যখনই পেয়ে যাবে তখনই ফাইনাল কাজ। ইন্টেন্সিটি পেয়ে যাওয়া মানে সবই পেয়ে গেলে, তাহলে এরপরের কাজ হচ্ছে সেটার ডেরিভেটিভ নিয়ে ম্যাক্সিমা আর মিনিমা, সেই ইন্টেন্সিটি কখন ম্যাক্সিমাম, কিসের জন্য ম্যাক্সিমাম হবে আর কোথায় মিনিমাম হবে, সেই কন্ডিশনগুলো বের করা। কি করে টোটাল ডিস্টারবেন্সটা বার করবে? অবভিয়াসলি বাই ইন্টিগ্রেশন। সো ইউল হ্যাভ টু ইন্টিগ্রেট আর ই টু দ্য পাওয়ার আই কে জেড সাইন থিটা ডিজেড, আর ই টু দ্য পাওয়ার আই কে জেড সাইন থিটা ডিজেড ইন্টিগ্রেট করতে হবে। ইন্টিগ্রেশনের লিমিট অবভিয়াসলি জেডের পুরো রেঞ্জটা, সিঙ্গেল স্লিটের ক্ষেত্রে কতটুকু কোন অংশ থেকে লাইটটা পাচ্ছি, জেড ইকুয়াল টু মাইনাস এ বাই টু থেকে জেড ইকুয়াল টু প্লাস এ বাই টু অবধি আমরা লাইটটা পাচ্ছি, তাহলে সেটাই লিমিট হবে। সেভাবে আমি ওয়াইপি পাবো, ইন্টেন্সিটি বার করবো ওয়াইপি ইন্টু ওয়াইপি স্টার, তারপর সেই ইন্টেন্সিটির ডেরিভেটিভ করে আমরা ইন্টেন্সিটির ম্যাক্সিমা আর মিনিমা বের করবো। আচ্ছা, পর আবার ডাবল স্লিট, লাইট কোথা থেকে পাচ্ছি, 0 থেকে এ পর্যন্ত পাচ্ছি, আবার ডি থেকে ডি প্লাস এ পর্যন্ত পাচ্ছি, তাহলে দুটো ইন্টিগ্রেশন করতে হবে, একটা হবে 0 থেকে এ অবধি আর একটা হবে ডি থেকে ডি প্লাস এ অবধি। জেড ইজ দ্য ভেরিয়েবল হিয়ার, থিটা ইজ ফিক্সড, কেননা পয়েন্ট পিটা ফিক্সড। মাল্টিপল স্লিট, যদি 3টে স্লিট হয় তাহলে তো 3টে ইন্টিগ্রেশন করতে হবে, 0 থেকে এ, ডি থেকে ডি প্লাস এ, 2D থেকে 2D প্লাস এ। 4টে স্লিট হলে আর একটা বাড়বে, তাহলে যতগুলো স্লিট হবে ততগুলো ইন্টিগ্রেশন করতে হবে। ক্যাপিটাল এনটা স্লিট হলে ক্যাপিটাল এনটা ইন্টিগ্রেশন করতে হবে। একটু বুদ্ধি করে তোমরা আমাকে বলবে যে হোয়াট উইল বি দ্য লিমিটস অফ দ্য ইন্টিগ্রেশন ফর ক্যাপিটাল এন নাম্বার অফ স্লিটস। সো দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট। তাহলে চটপট সিঙ্গেল স্লিট, ডাবল স্লিট এবং মাল্টিপল স্লিটের ক্ষেত্রে ডিস্টারবেন্স, ইন্টেন্সিটি এবং তাদের ম্যাক্সিমা আর মিনিমার কন্ডিশনগুলো, এটা জাস্ট ইন্টিগ্রেশন ছাড়া, ইন্টিগ্রেশনের ডেরিভেটিভ ছাড়া কিছুই করতে হবে না, অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন ইজ কোয়াইট সিম্পল। ও হ্যাঁ, তবে তার মধ্যে আবার তোমাদের একটু জিপি সিরিজের ক্যালকুলেশনও করতে হবে মাল্টিপল স্লিটের ক্ষেত্রে। অতগুলো ইন্টিগ্রেশন কিন্তু ওগুলোকে সিম্পলিফাই করে একটা সিরিজ সামেশন করা যায়। টেক হেল্প ফ্রম দ্য টেক্সট বুকস ইউ হ্যাভ, কিন্তু প্রথমে ফার্স্ট ট্রাই টু ডু ইট বাই ইয়োর সেলফস। প্রথমে নিজে করার চেষ্টা করো, বইটা প্রথমেই দেখো না। In this way, you will learn how to tackle a particular problem and you will have the confidence of solving the problems by yourselves. ঠিক আছে, বাড়িতে এখন অঢেল সময়, ধীরে সুস্থে সময় নিয়ে করো, তবে ভুল করো না। সময় নাও, তাই বলে অনন্তকাল সময় নিও না, সময় নাও, 4-5 দিন সময় নাও, কিন্তু ভুল করো না। ওকে, সো গেট ব্যাক টু মি উইথ ইউর সলিউশনস অ্যান্ড ক্যালকুলেশনস। After that, we will meet for the next class.